আমাদের বিশেষ অনুষ্ঠান ফ্রি টক টাইম। আজকে বিশেষ অতিথি পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। তার ডিপার্টমেন্টের সাফল্য এবং পরিকল্পনা নিয়ে আমরা তার সঙ্গে সরাসরি কথা বলব। প্রথমে আপনাকে সাধারণ বিষয়ে অভিনন্দন, স্বাগত। আপনি যে ডিপার্টমেন্ট আপনার পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, এত বড় ডিপার্টমেন্ট, আপনি 2015 দায়িত্বটা নিয়েছেন, তার আগে আপনি স্বনির্ভর দপ্তরের মন্ত্রী ছিলেন। এই ডিপার্টমেন্টটাকে অগ্রগতির ক্ষেত্রে পরিকল্পনাগুলো কী কী হয়েছে আপনার? পরিকল্পনা যেটা হয়েছে আমাদের, সেটা হচ্ছে যে দেখুন, বাংলাতে পরিবর্তনের পরে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগ বা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উপর বিশেষ গুরুত্ব তিনি আরোপ করেছেন। প্রথম যে ক্যাবিনেট মিটিং হয়, সেই ক্যাবিনেট মিটিংয়েই কিন্তু পশ্চিমাঞ্চলের যে বাজেট ছিল বিগত দিনে, সেই বাজেটটাকে তিনি এক লাফে অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন। যে বাজেট ছিল গত লেফটন যখন বাম জমানার শেষের দিকে, তখন মাত্র 60 কোটি টাকার বাজেট ছিল। সেই বাজেটকে তিনি এক লাফে 150 কোটিতে নিয়ে যান এবং বিশেষ করে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ব্যাপারে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, যার ফলে আজকে কিন্তু পশ্চিমাঞ্চলে বিশেষ করে জঙ্গলমহল এলাকা তো হাসছে এবং জঙ্গলমহলের ব্যাপক উন্নয়ন হচ্ছে। আপনার এখানে প্রশ্ন হচ্ছে, বাম জমানা যখন ছিলেন তখন সেই সময় যখন মন্ত্রক তৈরি হলো, তার দায়িত্ব ছিলেন সুশান্ত ঘোষ। শুধুমাত্র তার এলাকার মধ্যে ঘোরাফেরা করতেন, পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর সম্পর্কে মানুষ জানতেন না। পুরুলিয়া বলতে একসময় পিছিয়ে পড়া জেলা বলা হতো এবং খারাপ বন এলাকা, সেখানে রিকভারি করার ক্ষেত্রে সরকারি ভাবনাকে এটা মানুষের সঙ্গে একটা কানেক্ট করা গেল, পিপল টু কানেক্ট সিচুয়েশন মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। এটা রেসপন্সটা কেমন পাওয়া গেল এটাতে? এটা অর্থ বরাদ্দ যদি বেড়েছে আপনার কাজের জায়গাতেও, অর্থ বরাদ্দ তো বেড়েছে, তার সঙ্গে সঙ্গে মানুষেরও যোগাযোগ একটা বেড়েছে। মানুষও কিন্তু বিভিন্ন এই যে ফোকাস, সেই ফোকাসটা কিন্তু ছিল না। এমনি অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, যেমন পশ্চিমাঞ্চল উন্নয়ন ছিল, কিন্তু পশ্চিমাঞ্চল উন্নয়ন ডিপার্টমেন্ট বা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদকে কিন্তু মানুষ সেইভাবে জানতো না। পশ্চিমাঞ্চল উন্নয়নে বাজেট হতো, সেই বাজেটে কিছু টাকা অ্যালটমেন্ট হতো, টাকা অ্যালটমেন্টটা সেই টাকাটা পঞ্চায়েতে কিছু কিছু চলে যেত, আর মন্ত্রী লালবাতি নিয়ে শুধুমাত্র লালবাতি নিয়ে ঘুরতো। কিন্তু এই ফোকাস কিন্তু কোনো ছিল না। এইটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু একটা ফোকাস দিয়েছেন যে সমস্ত ডিপার্টমেন্টকে ভালোভাবে কাজ করতে হবে এবং যতগুলো ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টগুলোকে ভালোভাবে কাজ করতে হবে। তার মধ্যে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন এই পশ্চিমাঞ্চল উন্নয়ন এই জেলাটায় মূলত হচ্ছে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের যে আওতায় যে সমস্ত জেলাগুলো পড়ে, বর্তমানে কিছুটা অংশ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর বা আপনার পুরুলিয়া জেলা, এটা তো আগেও পরিকল্পনা করা যেতে পারতো বাম জমানাতে। হ্যাঁ, করা যেতে পারতো, কেন করলো না তারা? কিন্তু সেটা তারা সেইভাবে গুরুত্ব আরোপ করেনি। তারা অ্যাকচুয়ালি রুরাল এরিয়া, বিশেষ করে রিমোট এলাকা যেগুলো, সেই সব এলাকার উপর তাদের সেইভাবে সদিচ্ছার অভাব ছিল, তাদের সদিচ্ছার অভাব ছিল, সেই এলাকার উপর গুরুত্ব ছিল না, যার ফলেই তো বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল। বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেগুলো তো অনুন্নয়নকে হাতিয়ার করেই সমস্যাগুলো তৈরি হয়েছিল। রাজনীতি হয়েছে গোটা বিষয়টাকে কেন্দ্র করে, এবং রাজনীতি হয়েছিল। কিন্তু কাজের কাজ করা, যেটা ডেভেলপমেন্ট হতে পারে, যেটা মানুষের রুজি রোজগার বাড়তে পারে, মানুষের সচেতনতা বাড়তে পারে, মানুষের উপকার হতে পারে, মানুষ উপকৃত হতে পারে, এই কাজে তারা সেই সময় গুরুত্ব আরোপ করেনি, গুরুত্ব দেয়নি, যার ফলে এই সমস্যাগুলো তৈরি হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সমস্যার গভীরে গিয়ে চেষ্টা করেছেন সমস্যাটাকে সমাধান করার এবং তার জন্য যেসব ক্রিটিক্যাল গ্যাপগুলো আছে সেগুলো ফিল আপ করার তিনি ব্যবস্থা করেছেন, যার ফলেই আজকে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, আজকে ডেভেলপমেন্টের নজর পড়ছে এবং মানুষও কিন্তু সরকারের কাজে সহযোগিতা করছে, মানুষের সরকারের সঙ্গে অংশগ্রহণ করছে মানুষ। না, লালবাতির কথা যখন আপনি শুরুতে বলেন, লালবাতি না আপনিও ঘোরেন, কারণ আপনি দীর্ঘদিনের বিধায়ক, আপনি পুরুলিয়ার রাজনীতি সম্পর্কে আপনি ওয়াকিবহল এবং আপনি পলিটিক্যালি খুব কনসাস, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে পছন্দও করে কাজের মানুষ হিসাবে। তো লালবাতির কোনো ব্যারিয়ার কি আপনার মধ্যে আছে নাকি? যে না না, লালবাতির কোনো ব্যারিয়ার নেই। আমরা লালবাতির বলে আমাদের কাছে কিছু নেই। আমরা মানুষের সঙ্গে সবসময়, বিগত দিনেও ছিলাম, মানুষের সঙ্গে এখনও আছি। লালবাতি বলে আলাদা কিছু নেই আমাদের কাছে। বাম জমানায় যিনি মন্ত্রী ছিলেন সুশান্ত ঘোষ, বারবার নামটা করতে হচ্ছে, শুধু পার্টি অফিস ভিজিট করতেন আর হচ্ছে কিছু কাজকর্ম করতেন না, গিয়ে আলিবুদ্দিনে গিয়ে তার রিপোর্ট করতেন, হ্যাঁ ব্যাপক কাজ হয়েছে। আপনার ক্ষেত্রে কি তাই? না, আমরা সবসময় মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, আমি মানুষের সঙ্গে মিশেই থাকি এবং মুখ্যমন্ত্রীর ওটাই নির্দেশ। মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত যতগুলো মন্ত্রী আছেন, যতগুলো নেতা নেত্রী আছেন, সবাইকে বলেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের কথা জানার চেষ্টা করতে হবে, মানুষের সমস্যাটা জানার চেষ্টা করতে হবে
এবং সমস্যাটা জানার চেষ্টা করে সেটা সমাধানেরও ব্যবস্থা করতে হবে। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বা মামাটি মানুষ সরকারের এইটাই সবথেকে বড় বৈশিষ্ট্য, যার ফলে আজকে কিন্তু প্রতিদিন দেখবেন আপনারা তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়ছে। 2011 থেকে 2016 যে জার্নি, দ্বিতীয় ইনিংসের জার্নিতে মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি ফোকাস করেছে জঙ্গলমহল, আপনার জেলাও বাদ যায়নি। সামগ্রিকভাবে উন্নয়ন করতে গেলে আরও কয়েকটা বছর সময় লাগবে। তো পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের যে সার্বিক যে বিকাশ, সেটা শেষ করতে কত বছর সময় লাগবে? বিরোধীরা বলছে যে জঙ্গলমহল হাসছে, বলছে উন্নয়নের কথা বলছে, বাস্তবে উন্নয়ন হচ্ছে না, সিন্ডিকেট রাজ চলছে, এগুলো ঠিক? এটা কি? এগুলো সব ফালতু কথা। সিন্ডিকেট রাজ বলে কিছু নেই। প্রকৃত উন্নয়ন মানুষ বুঝতে পারছে, যার ফলেই তো মানুষের এত সমর্থন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে সরকারের পাশে। কেন সরকারের পাশে মানুষ এগিয়ে আসার মূল একটাই কারণ, যে ডেভেলপমেন্টটা স্বচক্ষে মানুষ দেখতে পাচ্ছে, উন্নয়নটা মানুষ স্বচক্ষে দেখতে পাচ্ছে, যার ফলেই কিন্তু আজকে মানুষ এগিয়ে আসছে, মানুষ সরকারকে সহযোগিতা করছে। না, ডেভেলপমেন্ট যদি হচ্ছে বলছেন, তো পুরুলিয়া শিল্প গড়ে উঠছে না কেন? শিল্প বিনিয়োগের পরিসংখ্যান বাড়ছে না কেন? না, পুরুলিয়াতে শিল্প তো গড়ে উঠছে। আজকে ডিবিসি তো প্রোডাকশন, তো বাম জমানার প্রজেক্ট, আরও নতুন নতুন শিল্প তো হচ্ছে। কি পরিকল্পনা আছে আপনার যে নতুন শিল্প বিনিয়োগের ক্ষেত্রে? কারণ সব থেকে আশঙ্কার ব্যাপার, পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ হচ্ছে না, অভিযোগ করছে বিরোধীরা। না, শিল্পী বিনিয়োগ হচ্ছে এবং আপনারা নিশ্চয়ই মানে কিছুদিনের মধ্যে দেখতে পারবেন শিল্পে বিনিয়োগ হচ্ছে এবং শিল্পও হচ্ছে। ক্ষুদ্র কুটির শিল্পের উপর কোনো নজর আছে? যে ক্ষুদ্র কুটির শিল্পের উপর বিশেষ নজর আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো ক্ষুদ্র কুটির শিল্পের উপর বিশেষ জোর দেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন, আমাদেরও উপলব্ধি যেটা, যে ক্ষুদ্র কুটির শিল্প হলে কর্মসংস্থান বাড়বে। ক্ষুদ্র কুটির শিল্পই কিন্তু বেশি করে কর্মসংস্থান করা যায়, এটা ক্ষুদ্র কুটির শিল্পের মধ্য দিয়েই কিন্তু এটা সম্ভব। সেই জন্য তারও কিন্তু ফোকাস পয়েন্ট হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের উপর বিশেষ জোর দেন। দামোদরের পাড়ের জেলা হচ্ছে পুরুলিয়া, অত্যন্ত উন্নত জায়গা এক সময় ছিল, কিন্তু বিগত কয়েক দশক ধরে দেখা যাচ্ছে জলসংকট বারবার পুরুলিয়াকে ভাবিয়েছে। খরা প্রবলিত এলাকা, এই খরা প্রবলিত এলাকার সংকট মোকাবিলার ক্ষেত্রে সরকার উদ্যোগ যেমন নিচ্ছে, আপনি এলাকার বিধায়ক ও মন্ত্রী কীভাবে মোকাবিলা করছেন? পুরুলিয়ার পানীয় জলের সবথেকে বড় সমস্যা, সরকারি পরিকল্পনা কি? আরও ফান্ড কি দরকার আছে ব্যাপারে? পুরুলিয়া তো খরাপ্রবণ এলাকা, এবং কিন্তু জলের সমস্যা বিগত দিনে ছিল, এখন কিন্তু জলের সমস্যা অনেকটা সমাধানের পথে। মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য বিশেষ একটা গুরুত্ব দিয়েছেন। জাইকা প্রজেক্টের কাজ চলছে। জাইকা প্রজেক্ট বাদ দিয়েও কিন্তু রুরাল বেল্টও ওয়াটার সাপ্লাই, অর্থাৎ পাইপলাইন ওয়াটার সাপ্লাই, নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা যাতে করতে পারা যায়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। পুরুলিয়াতে যখন রিভিউ মিটিংয়ে গেছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ যে রিভিউ মিটিং, প্রশাসনিক বৈঠকে, তখন কিন্তু তিনি ডিপার্টমেন্টকে পরিষ্কারভাবে বলেছেন, জাইকা যদি কোনোভাবে লেট করে তাহলে আরও মানে সমান্তরালভাবে অন্য এডিবি সঙ্গেও কথা বলতে হবে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। লেট কি করছে বলে মনে হয়? কোথাও কি গতি বলে? গতি কি স্লো হয়েছে? হ্যাঁ, গতি স্লো হয়নি, গতি বেড়েছে। কাজ শুরু হচ্ছে, গতি বেড়েছে। এবং তার বাদ দিয়ে আরও ডাইরেক্টলি গভর্নমেন্টও কিছু মানে পানীয় জল সরবরাহের জন্য ব্যবস্থা। কবে নাগাদ শেষ হতে পারে এই ধরনের প্রজেক্টটা শেষ করতে গেলে? আর 2-1 বছরের মধ্যেই, হয়তো আজকে 16 সাল, 18-19 সালের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন কি বলা যাবে সবার ঘরে ঘরে জল? সবার ঘরে ঘরে জল কি বলা যাবে? হ্যাঁ, মোটামুটি অনেকাংশে আমরা ওটা দিতে পারবো, সরকার অনেকাংশে দিতে পারবে জল। বিদ্যুৎ একটা বড় সমস্যা হচ্ছে পুরুলিয়াতে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে রয়েছে। এখন বিদ্যুতের কিন্তু কোনো সমস্যা নেই, এখন বিদ্যুৎ কিন্তু রেগুলার বেসিসে মানুষ পাচ্ছে। এখন লোডশেডিং মানুষ ভুলে গেছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকারের ভাবনা কতদূর? মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পরে লোডশেডিং কিন্তু মানুষ ভুলে গেছে। মানে সারাদিনে একবারও কখনো বিদ্যুৎ অফ বলে কোনো জিনিস, লোডশেডিং বলে কোনো জিনিস, যেটা এক সময় লোডশেডিং এর একটা বিশাল মানে মানুষ কষ্ট ভোগ করতে হতো। হয়তো সারা রাত্রি ধরে ইলেকট্রিসিটি থাকতো না, সারা রাত্রি ধরে কারেন্ট থাকতো না, দিনের বেলা সারাদিন কারেন্ট থাকতো না, যার ফলে মানুষকে অসহ্য গরমে সহ্য করে তাদেরকে কাটাতে হতো, দিনের বেলা কাটাতে হতো, রাত্রিবেলা। এখন কিন্তু কোনো লোডশেডিং বলে কিচ্ছু নেই। মামাটি মানুষের সরকারের সুখ্যাতি আপনি নিশ্চয়ই করবেন, আপনি দপ্তরের মন্ত্রী, কিন্তু লোডশেডিং যেমন মানুষ ভুলে গেছে, কিন্তু তার মানে যে বিদ্যুৎটা সারপ্লাস উদ্বৃত্ত না, বিদ্যুৎ সারপ্লাস বলে নয়। যদি সেক্ষেত্রে যদি শিল্প বিনিয়োগ বা কারখানা না গড়ে ওঠে, তাহলে বিদ্যুতের চাহিদা মেটানো যায় না। সারপ্লাস বলে কিছু নয়, উৎপাদন বেড়েছে, বিদ্যুতের উৎপাদন বেড়েছে, তাকে তো বেচতে হবে। তার জন্য শিল্প হচ্ছে তো,
শিল্পী বিনিয়োগের ব্যাপারে আপনারা দেখছেন তো, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উদ্যোগ নিয়েছেন যে শিল্প যাতে উদ্যোগ বিনিয়োগ নিয়েছে হতে 2011 থেকে 2016। আপনি আমাকে বলুন যে কটা শিল্প চিমনির ধোঁয়া উঠেছে, পারে। চিমনির ধোঁয়া উঠছে, কত শ্রমিক সেখানে কাজ করছে? শ্রমিকরা ব্যাপকভাবেই কাজ করছে আজকে, কিন্তু না শুধু প্রতিশ্রুতি না না পরিসংখ্যান? প্রতিশ্রুতি না, পরিসংখ্যান বলছে। আমি একটা অন্য প্রশ্নে যাই, সেটা হচ্ছে আপনার অঞ্চল পুরুলিয়া বলতে একটা লোকসংস্কৃতি, একটা সম্রাটদের ওখানে সব সবাই গম্ভীর সিংয়ের মতো কিংবদন্তি মানুষ ছিলেন। পুরুলিয়া ছৌ শিল্পী লোকসংস্কৃতি শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের ব্যাপারে সরকার কতটা সদর্থ? এই ব্যাপারে সরকারের কী ভাবনা? আপনি নিজে সরকারের ভাবনা আপনারা নিশ্চয়ই দেখছেন যে লোকসংস্কৃতির ব্যাপারে মমতা ব্যানার্জি বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, কেন তিনি সংস্কৃতি মনস্কা মানুষ। ফলে আমরা দেখেছি যে শিল্পীদের নিয়ে বিগত দিনে বাম জমানায় কিন্তু শিল্পীদের নিয়ে কোনো ভাবনা ছিল না, যে শিল্পীরা কীভাবে বেঁচে থাকতে পারে, লোকসংস্কৃতিগুলো কীভাবে বেঁচে থাকতে পারে। এইটা নিয়ে কিন্তু বিগত দিনে বাম জমানায় যে গভর্নমেন্ট ছিল, বাম সরকার ক্ষমতায় ছিল, তারা কিন্তু এই নিয়ে কোনো কিছু ভাবেনি। আপনাদের সরকারের দৌলতের ভালো হচ্ছে বলছেন তো? খুবই ভালো হচ্ছে, কিন্তু খুবই ভালো হচ্ছে। আজকাল শিল্পীরা হাসছে, শিল্পীরা প্রোগ্রাম পাচ্ছে, লোকসংস্কৃতিগুলো যে লোকসংস্কৃতিগুলো হারিয়ে যেতে বসছিল, সেই লোকসংস্কৃতিগুলো আবার মানে তারা নতুনভাবে কাজ করতে শুরু করেছে। না একটা সময় যেমন শান্তিদা সারা পৃথিবীতে ইউরোপের দেশগুলোতে পুরুলিয়ার ছৌ বলতে একটা বিশেষ গুরুত্ব ছিল এবং তারা শো করতেন, প্রচুর অর্থ ইনকাম করতে এক সময়। সেটা ক্রমশ কমেছে। হয়তো রাজ্য স্তরে কলকাতায় হয়তো ছৌ শিল্পীরা তার প্রোগ্রাম করে, কিছু পয়সা হয়তো পায়, কিন্তু পৃথিবীর যে সমস্ত উন্নতশীল দেশগুলোতে যেখানে এখনও কদর, এই ব্যাপারে মানে ভাবার কোনো পরিকল্পনা আছে কিনা যে এই ধরনের শিল্পীদের? এ ব্যাপারে ভাবার তো পরিকল্পনা আছেই আমাদের। তার কারণ হচ্ছে আমরা সবসময় পুরুলিয়ার যে ছৌ, এই পুরুলিয়ার ছৌয়ের কিন্তু সারা পৃথিবীব্যাপী একটা কদর কিন্তু আছে, এখনও আছে। এবং আমাদের শুধু আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্যের বাইরে এবং আমাদের দেশের বাইরেও কিন্তু ছৌ শিল্পীরা এখনো কিন্তু যায়, এখনো যাচ্ছে। সেটা কি বেড়েছে? সংখ্যাটা বেড়েছে? সেটা বেড়েছে মানে এটা তো সরকারিভাবে হতো না, এটা কখনোই সরকারিভাবে হতো না, এটা বেসরকারিভাবেই হতো। কিন্তু অনেকগুলো ছৌ নৃত্যের টিম যেগুলো আছে, ছৌ নৃত্যের দল আছে, তারা কিন্তু এখনও বিদেশে যাচ্ছে। একটা অভিযোগ উঠছে ছৌ শিল্পীদের তরফ থেকে যে আমরা ব্যাংক লোন যেটা পাওয়ার কথা সেটা ঠিকঠাকভাবে পাচ্ছি না। এটা কি ঠিক? না, ব্যাংক লোনের ক্ষেত্রে ব্যাংকগুলো তো লোন দিতে অনীহা করে, এটা তো মানে গোপন করার কিছু নেই। ব্যাংকগুলো লোন দিতে অনীহা করে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক যতগুলো আছে তারা কিন্তু, এটা তো আমাদেরও অভিযোগ, এটা তো আমাদের গভর্নমেন্টেরও অভিযোগ যে ব্যাংকগুলো সাধারণ মানুষকে লোন দিতে চায় না। ছোট ছোট যারা ক্ষুদ্র চাষি বা যারা ক্ষুদ্র শিল্পী, যারা হয়তো মানে লোন টোন নিয়ে নিজের ব্যবসা করতে চায়, লোন টোন নিয়ে শিল্পটাকে বাঁচিয়ে রাখতে চায়, লোকসংস্কৃতি শিল্পটাকেও বাঁচিয়ে রাখতে চায়, তাদের কিন্তু ব্যাংকগুলোর এই মানে লোন দেওয়ার ক্ষেত্রে অনীহা আছে। এটা আমাদের গভর্নমেন্টেরও অভিযোগ, আমাদেরও অভিযোগ, এবং চিফ মিনিস্টারও এটা বারবার বলে থাকেন। এই জন্য বিভিন্ন সময়ে যখন এসএলবিসির মিটিং হয় তখনও এটা চিফ মিনিস্টার বলে থাকেন। আমরাও যখন ডিস্ট্রিক্ট লেভেল মিটিং হয়ে থাকে ব্যাংকার্স কমিটি, তখনও এটা বারবার বলে থাকি। ক্ষুদ্র ক্ষুদ্র সাড়া পাওয়া যায় না, কিন্তু ইতিবাচক সাড়া পাওয়া যায় না। তবু মুখ্যমন্ত্রীর উদ্যোগ আছে বলেই কিন্তু সেটার ইয়েটা বেড়েছে। এখন কিন্তু লোন দেওয়ার ক্ষেত্রে কিছুটা বেড়েছে, যেটা আগে খুব কম ছিল, এখন কিন্তু অনেকটা বেড়েছে। এটা একটা চাপ সৃষ্টি দরকার আছে। এটা চাপ সৃষ্টি, মুখ্যমন্ত্রী চাপ দিচ্ছেন, বারবার মুখ্যমন্ত্রী চাপ দিচ্ছেন। পুরুলিয়া ছৌ শিল্প এবং শিল্পী তাদের তো একটা ব্যাপক কত, এছাড়াও অনেক লোকসংস্কৃতি রয়েছে, সেগুলোকে একটা জায়গায় অ্যাসেম্বল করে আধুনিক ব্যবস্থার সঙ্গে কানেক্ট করা যায় কিনা, নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা যায় কিনা, যেন অ্যাট এ গ্ল্যান্স পুরুলিয়ার লোকসংস্কৃতি উৎসবের ইতিহাস প্রেক্ষাপট পেয়ে যেতে পারে, পর্যটন শিল্পে সেটাকে মানচিত্রের সঙ্গে রাখা পরিকল্পনা আছে কিনা? এই জাতীয় পরিকল্পনা আছে, এই জাতীয় পরিকল্পনা আমাদের কিন্তু আছে। এবং আপনারা তো নিশ্চয়ই দেখছেন জঙ্গলমহল এলাকাতেও মুখ্যমন্ত্রী কিন্তু ট্যুরিজমের উপর একটা বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার ফোকাস পয়েন্ট হচ্ছে যে পুরুলিয়া এবং বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, বিশেষ করে ঝাড়গ্রাম এলাকা, পুরুলিয়ার অযোধ্যা এলাকা, এই জেলাতে যাতে, এই এলাকাগুলোতে যাতে ট্যুরিজম ডেভেলপ করতে পারে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন অযোধ্যা পাহাড়ে তিনি রাত্রি যাপন করেছিলেন, ঝাড়গ্রাম বারবার যাচ্ছেন, টুরিস্টরা মুখ ফিরিয়ে নিয়েছিল। আজকে কিন্তু টুরিস্ট আসা অযোধ্যা পাহাড়, আজকে ওখানে আর কোনো মানে টুরিস্টরা থাকার জায়গা পায় না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা বছরই কিন্তু টুরিস্টরা যায়। এবং পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের সবথেকে বড় বিউটি হচ্ছে কি,
সব থেকে বড় বিউটি হচ্ছে অযোধ্যা পাহাড়ে কিন্তু বর্ষাকালেও টুরিস্টরা যেতে পারে, বর্ষাকালেও টুরিস্টরা গেলে সেখানে কিন্তু কোনো মানে সমস্যা নেই, ফলে গোটা বছর ওখানে টুরিস্টের টুরিস্টের যাওয়া একটা আসা প্রবণতা বাড়ছে। প্রবণতা না, বাড়ছে। বাংলার এবং বাঙালির একটা হ্যাবিট আছে, কালচার আছে যে টুরিস্ট বলতেই বা হচ্ছে পর্যটন বলতেই দার্জিলিং, টাইগার হিল, উত্তরবঙ্গের ডুয়ার্স। না, সেটা অন্য জায়গাগুলোর উপর সেইভাবে ফোকাস ছিল না গভর্নমেন্টের। মুখ্যমন্ত্রী কিন্তু সেই ফোকাসটা দিয়েছেন, যার ফলে এটা হচ্ছে। আজকে ঝাড়গ্রামে টুরিস্টরা যাচ্ছে, আজকে পশ্চিম মেদিনীপুর আরও অন্য অংশেও টুরিস্টরা যাচ্ছে, আজকে বিশেষ করে পুরুলিয়াতে তো ব্যাপকভাবে টুরিস্টরা এগুলো বাড়লে তো একটা আর্থসামাজিক ব্যালেন্স তৈরি আর হবে। শুধু না, এলাকার ডেভেলপমেন্ট, Culture এলাকার development। আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হতে পারে এগুলো বাড়লে। আজকে টুরিস্টরা গেলে, টুরিস্টরা গিয়ে তো সেখানে থাকবে, তার জন্য অ্যাকোমোডেশন দরকার। তাহলে অ্যাকোমোডেশন যারা হোটেল ব্যবসা করে থাকেন, যারা হয়তো হোম ট্যুরিজমের হোমস্টেরও ব্যবস্থা হচ্ছে, এইসবগুলো করার ফলে এলাকার অর্থনীতি অনেকটা ঘুরে দাঁড়াবে। পুরুলিয়া যে সার্বিক যে জিওগ্রাফিক্যাল যে ম্যাপ, সেখানে সার্বিকভাবে মানুষের যে আর্থসামাজিক যে অবস্থা, সেটাকে নিটোল এবং ঠিকঠাক করতে গেলে সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা, সবার জন্য বিদ্যুৎ, সবার জন্য অধিকার, আরও কত বছর লাগতে পারে? না, বারবার এটা অবহেলার শিকার তো পুরুলিয়া। বারবার বিগত দিনে পুরুলিয়া বঞ্চনার শিকার হয়েছে। আপনি বিগত দিন বারবার বলেন, আপনার সরকার তো বিগত পরিকল্পনা। দিন বারবার বলি একটাই কারণে, দেখুন পুরুলিয়াতে বামফ্রন্ট 34 বছর ক্ষমতায় ছিল। 34 বছর তো একটা বিশাল সময়। এই সময়ে যে ডেভেলপমেন্টটা করা যেত, কিন্তু পুরুলিয়ার ব্যাপারে বামফ্রন্টের সেইভাবে কোনো চিন্তাভাবনা ছিল না। বিশেষ করে ব্যাকওয়ার্ড জেলাগুলোর জন্য গভর্নমেন্টের সেই দিনও সেইভাবে ব্যাকওয়ার্ড জেলাগুলোকে নিয়ে বামফ্রন্ট রাজনীতিটা করেছে, কিন্তু কাজের কাজ উন্নয়ন করেনি, করেনি। উন্নয়নটা করেন, মানে বঞ্চনারা থেকে গেছে। দেখুন পুরুলিয়াতে আপনারা রাজনীতি করেন না? আজকে আমরা না, মুখ্যমন্ত্রী, আপনারা কি রাজনীতি করেন? আমরা না? রাজনীতি করি না। উন্নয়নের আজকে রাজনীতি করেন না, উন্নয়ন নিয়ে আমরা রাজনীতি করি না। পুরুলিয়ার সমস্ত মানুষ এখন এই মুহূর্তে আপামর মানুষ কি হাসছে? সমস্ত মানুষ আর্থিক দৈন্যতা কেটে গেছে, তাদের বলা যাবে। আর্থিক দৈন্যতা অনেকটা কেটেছে, অনেকটা। মুখ্যমন্ত্রী মানুষের মুখে হাসি, গরিব, বিশেষ করে গরিব মানুষের কাছে তিনি ভগবানের মতো। কিন্তু আজকে গরিব মানুষ হাসছে, আজকে গরিব মানুষের আর খাবার অভাব নেই, আজকে তারা হাসছে এবং তারা অন্য কাজের দিকে আজকে চিন্তা ভাবনা করছে। একটা সময় ছিল সংসার চালাবার জন্য তাদেরকে চিন্তা ভাবনা করতে হতো, আজকে তারা অন্য কাজে সংসারটা কিভাবে এগোতে পারে সেই নিয়ে চিন্তা ভাবনা করছে। এইটা হচ্ছে পরিবর্তন। এখনো সেই ছবি এবং পুরুলিয়ার ক্ষেত্রে আমরা পুরুলিয়ার মানুষ হিসাবে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ একটাই কারণে, পুরুলিয়াতে অনেক কিছু জিনিস ছিল না, আজকে কিন্তু সেইগুলো তিনি করে দিয়েছেন। যেটা আমাদের কাছে আমরা যখন পুরুলিয়ার বাইরে আসতাম, এদিকে কলকাতার দিকে আসতাম, যোগাযোগের খুব অন্য খারাপ অবস্থা অন্য ছিল। জেলাতে যেতাম, তখন কিন্তু আমাদের যে ব্যাকওয়ার্ড, এই কথাটা বারবার শুনতে হতো। এবং কি জিনিস ছিল না, পুরুলিয়াতে ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল না, আজকে মুখ্যমন্ত্রী কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিয়েছেন। নতুন কলেজ কিছু আজকে মেডিকেল কলেজ যে টেন্ডার হয়েছে, কাজ শুরু হচ্ছে। এই যে বড় বড় কাজগুলো, এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী করে দিয়ে, আবার অন্য কাজগুলো তো আছেই, কিষাণ মান্ডির থেকে শুরু করে, ITI থেকে শুরু করে, পলিটেকনিক থেকে শুরু করে, এগুলো তো হচ্ছেই। নতুন কলেজও হচ্ছে, নতুন কলেজও হচ্ছে। আরও 2-1টা কলেজ হয়তো তিনি বলেছেন, আরও 2-1টা কলেজ হবে, আরও 2-3টা কলেজ হয়তো পুরুলিয়াতে হবে, তিনি বলেছেন তিনি করার ব্যবস্থা করছেন। শিক্ষার অগ্রগতির একটা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে শিক্ষার অগ্রগতি আপনার একটা বড় ভূমিকা রয়েছে। আপনি বলছেন নতুন কলেজ করার ভাবনা রয়েছে, আরও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে বিদ্যালয় করার পরিকল্পনা রয়েছে। যেভাবে শিক্ষা ব্যবস্থার অগ্রগতি হচ্ছে, পুরুলিয়াকে আগামী দিনের ক্ষেত্রে আরও বেশি জোর দিতে হবে। শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে সরকারের ভাবনা কি? পুরুলিয়াকে আগামী দিনের ক্ষেত্রে আরও বেশি জোর দিতে হবে। নিশ্চয়ই আমরা জোর দিচ্ছি, আমরা তো জোর দিচ্ছি। তাই জন্য আর্থিক বরাদ্দ তো বাড়াতে হবে। আর্থিক বরাদ্দ বাড়ছে, আর্থিক বরাদ্দ তো অনেক বাড়ছে, ব্যাপকভাবে বাড়ছে আর্থিক বরাদ্দ। কিন্তু শান্তিদা, শিক্ষার অগ্রগতি যেমন গুরুত্ব, তার সঙ্গে যেটা দরকার রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে। পুরুলিয়া এখনো সেই দৃশ্য এখনো চোখে পড়ে, কঙ্কালসার চেহারা রাস্তা, এখনো সেই ইট বেরিয়ে আছে। না 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 না, কঙ্কালসার চেহারা এখনো রাস্তা নেই, এখন রাস্তা সব ঝাঁ চকচকে। যতগুলো মেন রাস্তা আছে সব ঝাঁ চকচকে। আগে যেটা একটা জায়গা থেকে গন্তব্যস্থলে পৌঁছাতে 2 ঘন্টা 3 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো, সেটা এখন 1 ঘন্টা 1.25 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। বান্দোয়ান থেকে মানুষ পুরুলিয়া আসতে গেলে সকালবেলা বেরোতো 11 মানে ভোর 5টা 6টায় বেরোলে 10-11টায়
পুরুলিয়া ঢুকতো, সেদিন আজকে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই, সোয়া ঘন্টার মধ্যে বান্দোয়ান থেকে মানুষ পুরুলিয়া আসতে পারছে। সমস্ত রাস্তা ঝাঁ চকচকে রাস্তা, খুব ভালো, মানে যোগাযোগ ব্যবস্থা তো খুবই ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এখন আর কঙ্কালসার অবস্থা রাস্তাগুলো নেই এখন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চেষ্টা করছেন যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করলে মানুষের রোজগার বাড়বে, মানুষের কাজের মানে সুযোগ সৃষ্টি হবে। একজন দায়িত্বশীল বিধায়ক, মন্ত্রী, গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী, পশ্চিমবঙ্গ উন্নয়ন দপ্তর। একজন মন্ত্রী হিসাবে তো কিছু পরিকল্পনা থাকে, বিধায়ক হিসাবে পরিকল্পনা থাকে। আগে বিধায়ক, পরে মন্ত্রী আপনি। সবাই শান্তিদা বলতে জানে, সবাই শান্তিরাম মাহাতো বলতে অভ্যস্ত, শান্তিদা বলতে জানে। তো শান্তিদার কাছে কোনো পরিকল্পনা আছে আগামী 5 বছরের জন্য আমি এগুলো করতে চাই? কোন কোন কাজের অগ্রাধিকার? বাঁধ নির্মাণ, রাস্তাঘাট, সড়ক নির্মাণ, বিদ্যুৎ, শিল্প, কোনো একটা পরিকল্পনা কি আছে, প্ল্যান করেছেন? পরিকল্পনা তো আমাদের আছে, আমাদের এখনো কিছু কিছু কাজ বাকি আছে, যে কাজগুলো আমরা আগামী দিনে করার ব্যবস্থা করছি। যেমন কিছু কিছু হয়তো ছোট ছোট সেতু নির্মাণ আমাদের করতে হবে, সেগুলো আমরা করার ব্যবস্থা করছি। এডুকেশন ডেভেলপমেন্ট ক্ষেত্রে তো আমরা যেসব স্কুলগুলো মানে মাধ্যমিক আছে, মানে সেকেন্ডারি আছে, সেগুলো হায়ার সেকেন্ডারিতে রূপান্তরিত করার ব্যবস্থা আমরা করছি। অনেকগুলো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 11 সালে ক্ষমতায় আসার পরেই জঙ্গলমহলের সমস্ত স্কুলকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত করেছেন। জঙ্গলমহলের বাইরেও বলতে পারবো আগামী কয়েক বছর পর পশ্চিমবঙ্গের উন্নত জেলা হবে পুরুলিয়া। পুরুলিয়া উন্নত জেলা হবে পুরুলিয়া, এটা দাবি করা যেতে পারে। এটা দাবি করা যেতে পারে, দাবি করা যেতে পারে, এটা দাবি করাই যাবে, করা যাবে। আপনি থাকুন না থাকুন, আমি থাকি বা না থাকি, পুরুলিয়া কিন্তু মানে উন্নত জেলা হিসাবে চিহ্নিত হবে, তার হিতগৌরব ফিরে আসবে, ফিরে আসবে। অযোধ্যা পাহাড়ে যেটা বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে যেটা নিয়ে কথাবার্তা চলিত বলতে, এটা ফান্ডিং এর ব্যাপারে যেটা কতদূর ডেভেলপমেন্ট হলো? এটা ডেভেলপমেন্ট কাজ শুরু হয়েছে অযোধ্যাতে। পাম্প স্টোরেজ প্রজেক্ট যেটা একটা তো চলছে, একটা তো প্রোডাকশন অনেকদিন আগের থেকেই শুরু হয়েছে, আরেকটা সেকেন্ড ইউনিটেরও কাজ শুরু হচ্ছে, তার সমস্ত কিছু কাজ চলছে। সেকেন্ড ইউনিটও অতি সত্বর কাজ শুরু হয়ে যাবে। আমি তো অন্য ব্যক্তিগত প্রশ্নেই যাই আপনাকে। আপনি খুব শান্ত মানুষ, কম কথা বলা মানুষ, আমরা বিধানসভায় দেখেছি আপনাকে। এই যখন সারাদিন মন্ত্রিত্বের ভার যখন আপনাকে অত্যন্ত ভাবায়, ব্যথিত করে, অনেক ঘটনা তারপরে নিতে হয়, দলের বিরুদ্ধে হোক দলের পক্ষে হোক, মন যখন খুব অশান্ত হয় তখন কী ভাবেন, কী করেন, কাকে বেশি স্মরণ করেন আপনি সবসময়? দেখুন, আমি যেটা স্মরণ করি, আমি তো বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি এসেছিলাম। তো বাবা তো মানুষের সেবা করতে গিয়ে রাজনীতি করেছেন। একসময় বাবাও দীর্ঘদিন এমএলএ ছিলেন। বাবা 5 বার বিধানসভার সদস্য ছিলেন, এবং 5 বার বিধানসভা থাকার তার সঙ্গে আমি কিছুদিন ঘোরাঘুরি করে মানে রাজনীতিতে আকর্ষণ আমার আছে। ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেছি। তারপরে আমি দেখেছি যেটা, মানে বাবাকে স্মরণ করেন এখন, যখন মন খারাপ হয় তখন কাকে স্মরণ করেন? না, বাবাকে স্মরণ করি, কিন্তু বাবা সবসময় কাজের মধ্যেই থাকতেন। বাবা কিন্তু মানুষের সেবার মধ্যেই সবসময় নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন। বাবার এইটা সব থেকে বড় মহৎ গুণ ছিল। নির্ভীক মানুষ ছিলেন, এবং নির্ভীকতাই ছিল তার সব থেকে বড় সম্পদ। এবং বাবা তো ভালো পরিবার থেকে উঠে এসেছিলেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, তাগের মধ্য দিয়ে রাজনীতি। বাবাই আপনার প্রেরণা? বাবাই আমার। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার? আর এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা একটাই কারণে, যে আমি ভারতবর্ষে অনেক নেতা নেত্রী দেখেছি, কিন্তু মানুষের প্রতি এতটা আন্তরিক কোনো নেতা নেত্রীকে আজ পর্যন্ত আমি পাইনি, যারা বিশেষ করে সাধারণ মানুষের প্রতি এতটা আন্তরিকতা থাকতে পারে। এটা একমাত্র কিন্তু মমতা ব্যানার্জির একটা বিশেষ গুণ। আমি অন্য একটা প্রসঙ্গে ভুলে যাবো নাহলে কথাটা, হচ্ছে 100 দিনের কাজের টাকা নিয়ে ইতিমধ্যে আপনাদের সঙ্গে তরজা শুরু হয়েছে কেন্দ্রের। বেনিফিশিয়ারিকে টাকা দিয়ে দেওয়া কথা কেন্দ্র বলছে। একসময় আপনার নেত্রী বলেছিলেন যে PM to DM ফান্ড দেওয়া হোক, কারণ টাকাটা মিসইউজ হতো। 100 দিনের কাজের টাকা যেভাবে কেন্দ্র কেটে নিচ্ছে, এই ব্যাপারে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত কি বাড়বে? দেখো, রাজ্যকে বাইপাস করে কোনো কাজ করাটা এটা তো ডেমোক্রেটিক নর্মসের বিরোধী। রাজ্যকে বাইপাস করে কখনোই কোনো এটা ফেডারেল স্ট্রাকচারের মানে পরিপন্থী। কাজেই রাজ্যকে বাইপাস করে কিছু করাটা কিন্তু আমরা এটা মেনে নেব। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পে বহু টাকা তো হিসেব সরকার দিতে পারেন না। সরকারের তো সমস্ত টাকার হিসেব থাকে। এতদিন ধরে গভর্নমেন্ট চলছে, সরকারের তো এইসব, তার জন্য অডিট আছে, এজি অডিট করে থাকে। টাকা যদি ডাইরেক্ট যায়, অসুবিধাটা কোথায় আছে? পিপল টু পিপল কানেক্ট হয়ে যাচ্ছে, অসুবিধাটা না। কিন্তু মনিটরিং এর ব্যাপারে সমস্যা তৈরি হতে পারে। ডিএমকে তো রাখছে, মনিটরিং এর ব্যাপারে সমস্যা, মনিটরিং এর ব্যাপারে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। ধরুন, এখনই আমরা লক্ষ্য করে দেখেছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিতে অনেক লেট করে,
যার ফলে বেনিফিশিয়ারিরা কিন্তু সাফার করে। না প্রজেক্ট দেওয়ার ক্ষেত্রে আপনাদের না, প্রজেক্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো গড়িমাসি থাকে না। প্রজেক্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো লেট থাকে। এই সংঘাত চলবে, এই সংঘাত যদি কেন্দ্র সিদ্ধান্ত না, সংঘাত বলতে কিভাবে ফেডারেল স্ট্রাকচারের উপর যদি আঘাত আসে আমরা নিশ্চয়ই, আমরা তো সে সংঘাত থাকবে নিশ্চয়ই। সেটা রাজনৈতিক লড়াই হতে পারে, প্রশাসনিক লড়াই হতে পারে, সব সমস্ত রকমই লড়াই হতে পারে, এটা তো কোনো বেশ, ব্যাপার না। এটা গেল একটা প্রশ্ন আছে। সিনেমা দেখেন? সিনেমা না, টিভি আমি মানে দেখি। আমি সিনেমা হলে কোনোদিন যাই নতুন কোনো ছবি সিনেমা হলে এখন আর যাই না, ছোট সময় আপনি একটু মন্ত্রী, দেখেছি। এখন সিনেমা হলে গেলে তো আপনার লোকে আপনাকে দেখবে, ওই যে শান্তিরাম মাহাতো সিনেমা হলে আমি আগেও যেতাম না সিনেমা হলে। আমি সিনেমাটা একটু কমই দেখি, কিন্তু আমি টিভিতে সিনেমা দেখি, কিন্তু আমি একটু নরম প্রকৃতির। আপনি কি ধরনের ছবি দেখতে ভালোবাসেন? বাংলা ছবি হোক বা হিন্দি ছবি, কি ধরনের মুভি দেখতে আপনি পছন্দ করেন? যেগুলো প্র্যাকটিক্যাল ছবি সেগুলোকে আমরা, বিশেষ করে কাল্পনিকতার বাইরে গিয়ে আমি প্র্যাকটিক্যাল যে জিনিসটা সেটাতেই বেশি দেখার চেষ্টা করি। আপনার পছন্দের হিরো কে বাংলায়? বাংলায় পছন্দের হিরো বাংলায় তো উত্তম কুমার ছিল। আর হিন্দিতে? হিন্দিতে অমিতাভ বচ্চন। অমিতাভের বই এখন দেখেন? পিঙ্ক দেখেছেন? হ্যাঁ, অমিতাভের বই দেখি আমি। পিঙ্ক দেখেছেন? পিঙ্ক এখন আর দেখা হয়নি। দেখবেন? দেখুন, নতুন কোনো বই টই পড়ছেন? গল্পের বই তো পড়ি সবসময়। কোনো গল্প লিখছেন কি, বা নিজের জীবন সম্পর্কে কিছু লিখছেন, পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে আগামী দিনে। সেটা কবে মানুষ জানতে পারবে? কিছুদিনের মধ্যে জানতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য।